আমি হেঁটে হেঁটে কলেজের দিকে যাচ্ছিলাম, কিন্তু সময়ের দিকে একটু খেয়াল করিনি। ক্লাসের সামনে যেতেই বললাম, ম্যাম, আসতে পারি? হৃদয়, কয়টা বাজে দেখ তো। আমি ঘড়ির দিকে তাকাতেই চোখ সরিয়ে নিলাম, কেননা আজও আমি 20 মিনিট দেরি করে এসেছি। প্রতিদিনের মতো আজকেও বাংলা ক্লাস চলছে। সব ছাত্রছাত্রীর সামনে ক্লাসে কান ধরে দাঁড়িয়ে আছি আমি। 15 মিনিট ধরে কানে হাত দিয়ে আছি, আর ক্লাসের ম্যাডাম হাত নামাতেই বলছেন না। ম্যাডামের এমন আচরণ দেখে আমার কাদো কাদো মুখ, ভাষা নির্বাক, আর ক্লাসের সবাই আমাকে দেখে হাসাহাসি করছে। এমন সময় ক্লাসের ভিতর নীলা প্রবেশ করে কোনো রকম কথা না বলে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটা হঠাৎ করে আমাকে থাপ্পড় মারাতে ক্লাসটা নিথর হয়ে গেছে। কেউ বিশ্বাস করতে পারছে না এ কী হলো ক্লাসে। ক্লাসের ম্যাডাম বলে উঠলেন, কি হয়েছে মা? তুমি এভাবে ক্লাসের ভেতর ঢুকে কোনো রকম কথা না বলে হৃদয়কে থাপ্পড় মারলে কেন? থাপ্পড় আমি সাধে মারিনি, যাকে মেরেছি তাকে জিজ্ঞেস করুন কেন মারছি। হৃদয়, তুমি এমন কি করছো যার কারণে এই মেয়েটা এমন ভাবে তোমাকে থাপ্পড় মারলো, তাও আবার একটা ক্লাসরুমে, ক্লাস চলাকালীন অবস্থায়? ম্যাডাম, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। আর জানি না আমাকে কেন এমনভাবে মারলো মেয়েটা। সব মিথ্যা কথা, সব তুমি সব জানো। তুমি আমার বান্ধবীর সাথে এমনটা না করলেও পারতে। আমি আপনার বা বান্ধবী? কি বলছেন এসব? ন্যাকা, কিচ্ছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না মনে হচ্ছে। আচ্ছা মা, আমাকে বলো তো কি হয়েছে? আমি তো এসবের কিচ্ছু বুঝতে পারছি না। এই ছেলেটা আমার বান্ধবীর সাথে প্রেম করে ওর সব কিছু কেড়ে নিয়ে এখন আমার বান্ধবীকে অনেক কিছু বলেছে, আর যার কারণে আমার বান্ধবী সুইসাইড করতে চেয়েছিল। আর এর সব কিছুর পেছনে শুধু এই ছেলে জড়িত। নীলার এমন কথা শুনে আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। কি বলছে এই মেয়ে? আর কেই বা তার বান্ধবী? আর তার বান্ধবীর সাথে আমি বা কী করলাম? এসব কথা ভাবতে লাগলাম। আপনি এসব কি বলছেন? আমি আপনার বান্ধবীর সাথে কি করেছি কিছুই তো বুঝতে পারছি না। শুধু তাই না, আমার বান্ধবী এখন মা হতে চলেছে, আর সব কিছু করেছো শুধু তুমি তুমি তুমি। অনেক জোরে জোরে নীলা কথাগুলো বলল। ক্লাসের ম্যাডাম এমন কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার ভাই অন্য একটা মেয়ের সাথে এমন বাজে কাজ করতে পারল। ক্লাসের ম্যাডামই হলেন আমার বড় বোন। এবার আমাকে আপু একটা কষে থাপ্পড় দিলেন গালে। আপু, আমি কিছু করি? চুপ, একদম চুপ। তোকে এতদিন এত কষ্ট করে মানুষ করলাম, আর তার প্রতিদান তুই এভাবে দিলে? তোকে আমার ভাই ভাবতেও লজ্জা লাগছে। ছি ছি ছি। আমি আপুর মুখে এমন কথা শুনে কেঁদেই দিলাম। এবার চোখ থেকে অঝরে জল ঝরছে। ক্লাসটা পুরাই স্তব্ধ হয়ে গেছে। সকল ছাত্রছাত্রীরা কিছুক্ষণ আগে আমাকে দেখে হাসছিল, আর এখন তারা সবাই স্তব্ধ। নীলার বান্ধবীর সাথে আমার রিলেশন হয়েছিল, আর এখন তার গর্ভে আমার সন্তান, তাও আবার অবৈধভাবে। নীলা এমন করুণ অবস্থা জেনে আর চুপ করে থাকতে পারিনি। তার বান্ধবী এসব কথা আমাকে বলাতে আমি মেনে নেইনি, আর তার কারণে নীলার বান্ধবী আত্মহত্যা করতে চেয়েছিল। তারপর ঘটল এক অন্যরকম ঘটনা। কিছু ছেলে এসে আমার শার্টের কলার চেপে ধরে ক্লাসের ভিতর থেকে বের করলো আর সোজা মাঠের মধ্যে নিয়ে গেল। এসব ঘটনা আপু নিজের চোখে দেখে কান্না শুরু করে দিল, কারণ মা বাবা মারা যাবার পর আমাকে অনেক আদর দিয়ে বড় করেছেন। আমি তার একমাত্র সম্বল, তাছাড়া আর কেউ নেই। অনেক কষ্ট করে আমাকে এত বড় করেছে। এদিকে আমার চারদিক অন্ধকার হতে লাগলো, কারণ এসব ঘটনার কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর একটা গাড়িতে করে কিছু লোক আসলো, হাতে লাঠি নিয়ে। মনে হচ্ছে আমাকে মারবে। নীলা বলে উঠল, ভাইয়া, এই ছেলেটা আমার বান্ধবীর সাথে অমন আচরণ করেছে। তুই নিশ্চিন্তে থাক নীলা, তোর বান্ধবীকে যে ক্ষতি করেছে তাকে এত সহজে ছাড়ছি না। ভাইয়া, তুমি এই ছেলেকে এমন শাস্তি দাও যেন আর কখনো কোনো মেয়ের সাথে এমন করতে না পারে। এতক্ষণে মাঠের মাঝে কলেজের অনেক স্টুডেন্ট এসে গেছে। অনেকে বলেছে, কি ব্যাপার, বাংলা ম্যাডামের ভাইকে এভাবে ওরা এনে কি করবে? কিছুক্ষণ পর নীলার বাবাও চলে আসলো কলেজ মাঠে। আর নীলার বাবা হলেন এমপি, তাই তার হাতে অনেক ক্ষমতা, আর সেই ক্ষমতার প্রয়োগ নীলা এমন করছে। আপু এসব নিজ চোখে দেখতে না পেরে কাঁদতে কাঁদতে চলে গেল। নীলার বাবা বলল, মা নীলা, কোন ছেলেটা তোর বান্ধবীর সাথে এমন আচরণ করেছে? আমাকে দেখিয়ে বলল, বাবা, এই ছেলেটা করেছে এমন আচরণ। তাহলে তুমি সেই ছেলে যার কারণে আমার মেয়েও কান্না করেছে? তুমি জানো আমার মেয়ে নিজের জন্য না, তার বান্ধবীর জন্য কান্না করেছে।
আর সব কিছু তোমার জন্য হয়েছে। কথাটা বলেই সকল স্টুডেন্টসের সামনে আবার একটা থাপ্পড় মারলো আমাকে। স্যার বিশ্বাস করুন, আমি এসবের কিচ্ছু জানি না। বাবা ও মিথ্যা কথা বলছে, ও সব জানে। এসব ঘটনা কলেজের প্রিন্সিপাল জেনে গেলেন। প্রিন্সিপালেরও বিশ্বাস হচ্ছে না এসব কথা। বাহ বাহ বাহ, বেশ তো কান্না করতে পারো দেখছি। আমার বান্ধবীর সাথে নষ্টামি করে এখন কান্না করা হচ্ছে। নষ্টামি করার আগে ভাবেননি? আমি নীলার কথা শুনে চুপ করে আছি, কোনো কথা বলছি না। কি হলো, কথা বলুন, চুপ করে আছেন কেন? আর কি বা বলবো তাকে, কারণ কথা বলার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আমাকে পুরো কলেজের ছাত্রছাত্রীরা নানানভাবে ধিক্কার দিতে থাকলো। সবার এমন আচরণে আমার মনে হচ্ছে এর থেকে মৃত্যুই ভালো। সব ছেলেগুলো আমাকে মারতে এগিয়ে আসলো, লাঠি দিয়ে আঘাত করবে এমন সময় নীলার বান্ধবী নীরা, যার জন্য এত কিছু, সে চিৎকার করে বলল, নীলা, ওই ছেলেটা নয়, ওকে মেরো না। নীলার এমন কথা শুনে নীলা তার কানকে বিশ্বাস করতে পারছে না। এসব ভাবতেই নীলার গা শিহরে উঠছে। নীরা এসে বলল, নীলা, এসবের মানে কি? এই ছেলেটাকে? নীরা, তোর সাথে যে ছেলেটা চিট করেছিল সে এই ছেলেটা না? নীলা, তুই রং জায়গায় এসে পড়েছিস। এই ছেলেকে তো আমি চিনিই না। আর আমার সাথে যে ছেলে চিটিং করেছে সে তো এই ছেলে না। নীলার মুখে এমন কথা শুনে নীলা স্তব্ধ, কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। নীলার চোখেও জল জমে গেছে। নীলা আমার কাছে গিয়ে বলল, সরি। 7 দিন পর প্রতিদিনের মতো আজকেও আমি ক্লাসে দাঁড়িয়ে আছি। এটা প্রতিদিনের রুটিন। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি মেয়েটাকে কি ব্লক করাটা আমার ঠিক হয়েছে। সেদিনের পর আমার কাছেও আসেনি, আর কোনো প্রকার যোগাযোগই করেনি। এসব ভাবতে লাগলাম আনমনে। এমন সময় কে যেন বলে উঠল, আসতে পারি ম্যাডাম? মেইলি কণ্ঠ, আর কণ্ঠটাও কেমন চেনা চেনা লাগছে। তারপর দরজার সামনে চোখ মেলে আমি 1000 ভোল্টেজের ইলেকট্রিক শক খেলাম, আর মনে মনে বলছি, আরে এ তো সেই মেয়েটা যে আমার কাছে ক্ষমা চেয়েছিল, আর পরে আমি ক্ষমা চেয়েছি। এমন সময় ম্যাডাম বলে উঠলেন, জি আসো। নীলা ক্লাসের ভিতরে প্রবেশ করলো আর বেঞ্চে গিয়ে বসলো। ক্লাসের সকলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে নীলার দিকে, শুধুমাত্র আমি তাকাচ্ছি না তার দিকে। সত্যি বলতে নীলা অনেক সুন্দর দেখতে, যে কোনো ছেলে পাগল হয়ে যাবে। ক্লাসের বাকি মেয়েরাও মনে হয় তার উপর ক্রাশ খেয়েছে, না হলে এভাবে তাকিয়ে থাকে। ক্লাসের ম্যাডাম বিষয়টা বুঝতে পেরে বললেন, ব্ল্যাকবোর্ডের দিকে তাকাও। ম্যাডামের কথা শুনে সবাই তাকালো ব্ল্যাকবোর্ডের দিকে। নীলার মাথায় একটা জিনিস আসছে না, আর তা হলো ক্লাসের সবাই বসে ক্লাস করছে আর আমি দাঁড়িয়ে। আর মনে মনে বলল, সেদিন ক্লাসে এসেও দেখছি দাঁড়িয়ে থাকতে, আর আজকেও দেখতেছি দাঁড়িয়ে থাকতে, ব্যাপারটা কি? পায়ে আবার কোনো সমস্যা নেই তো ছেলেটার? আরে না না, পায়ে সমস্যা হলে তো হাঁটতেই পারবে না, আর ও তো হাঁটতেও পারে, তাহলে কাহিনীটা কি? নীলা আমার দিকে বারবার আর চোখে তাকাচ্ছে, আর আমি সেটা লক্ষ্য করে অনেক লজ্জা বোধ করছি, কারণ দাঁড়িয়ে আছি দেখে। এদিকে ম্যাডাম ভাবছেন, কি ব্যাপার, হৃদয় তো প্রতিদিনে 30 মিনিট যাবার পর আমাকে বসার জন্য বলে, আর আজ 40 মিনিট হয়ে গেল তবুও বসছে না। তারপর ম্যাডাম আমাকে বসতে বলল, আর আমিও ভদ্র ছেলের মতো বসে পড়লাম। বলতে গেলে একরকম নিস্তব্ধতায় ক্লাস শেষ হলো, আর আমি তো একেবারেই পিন ড্রপ সাইলেন্ট হয়েছিলাম। ক্লাসরুম থেকে বের হয়ে আমি ম্যাডামের পিছু পিছু গেলাম, আর নীলা আমাকে ফলো করলো। আমি পিছন থেকে ডাক দিল, ম্যাডাম, অর্থাৎ আপুকে। আপু পিছন ফিরে বলল, কি হয়েছে? কিছু টাকা হবে? কেন, টাকা কি করবি? না না, মানে লাগতো। কারো প্রেমে পড়লি না তো আবার, যে এমন ভাবে এখানে টাকা চাচ্ছিস? প্রেমে পড়েছি তো। তা শুনি মেয়েটা কে? কে আবার? আমি যাকে ডাক দিলাম সেই তো। হইছে, আর আমার প্রেমে পড়তে হবে না, পারলে কোনো সুন্দরীর প্রেমে পড়। তোমার মতো সুন্দরী একটাও নেই, তাই তো তোমার প্রেমে পড়েছি। আপু আমার কথা শুনে বলল, পাগল ছেলে একটা। আপু ব্যাগের ভিতর দেখলো একটাই মাত্র 500 টাকার নোট আছে, আর সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে ধর। আমার এত লাগবে না, 50 টাকা হলেই হবে। আচ্ছা এটা রাখ, তোর হাত খরচ চালিয়ে নিস। আপু তুমি আমাকে 50 টাকা দাও। বলছিলাম যে আমার কাছে খুচরা নেই, তুই পুরোটাই রাখ তোর কাছে। আমি আপুর কথা শুনে আপুর হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে দেখলাম ব্যাগে আর কোনো টাকা নেই, এই নোটটাই ছিল শুধু, আর সেটাই এগিয়ে দিয়েছে। আপু তোমার কাছে তো টাকা নেই, আর তবুও তুমি শেষ টাকাটা আমায় দিয়ে দিতে চাইলা। আরে পাগল, তুই তো আমার সব কিছু, তোকে দিব না তো কাকে দিব বল? না আপু, আমি এই টাকা নিতে পারবো না। এই টাকা নিলে তুমি বাসায় যাওয়ার টাকা পাবে না, তার থেকে বরং আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। আরে শোন না আমার কথা। না আপু, আমি কিছু শুনতে চাই না। আমি আপুকে কথাটা বলে আপুর ব্যাগের টাকাটা রেখে চলে আসলাম।
আপু পিছন থেকে ডাকছে, কিন্তু আপুর কথা না শুনে হেঁটে চলে আসলাম। এদিকে আমাদের সব কাণ্ড দেখে ফেললো নীলা, আর মনে মনে বলছে, আমি না জেনে খুব বড় ভুল করছি। হৃদয় যে ম্যাডামের ভাই আগে জানতাম না, আর এখন ম্যাডাম কি আমায় ক্ষমা করবে? নানান রকম প্রশ্ন নীলার মাথায়। নীলা দেখলো আমি চলে যাচ্ছি হেঁটে হেঁটে, তাই দৌড়ে আমার সামনে এসে দাঁড়ালো। এই শোনো, দেখুন, আপনি করে বললে খুশি হব। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমার অনেকটা পথ যেতে হবে। বলছিলাম কি চলো না, তোমাকে আমি নামিয়ে দেই আমার গাড়িতে করে। সরি। কেন? লাগবে না আমাকে ড্রপ করতে, আমি ছোট খোকা না যে আমাকে ড্রপ করে দিতে হবে। সরুন সামনে থেকে আমার। কথাটা বলে আমি নীলার পাশ দিয়ে জোরে জোরে হাঁটা শুরু করে দিলাম। আমি রাস্তা দিয়ে হাঁটছি, এমন সময় পিপ 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 পিছন থেকে গাড়ির হর্নের শব্দ শুনতে পাচ্ছি, আর রাস্তার পাশ দিয়ে গেলাম। আবার কিছুক্ষণ পর একইভাবে হর্ন বাজলো। এবার আমি ভাবলাম কি ব্যাপার, আমি তো সাইড দিলাম, তবুও এমনভাবে হর্ন বাজায় কেন? আমি পিছন ফিরে তাকিয়ে দেখলাম আর চমকে উঠলাম, কারণ সে আর কেউ নয়, নীলাই। পিছন থেকে বারবার হর্ন বাজিয়ে আমাকে বিরক্ত করছে। আমি রাগে কটমট করে নীলাকে দেখলাম, কিন্তু কিছু বললাম না। এবার আমি হাঁটার বদলে জোরে দিলাম দৌড়ানি নীলার ভয়ে। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। নীলাও গাড়ি চালানোর স্পিড বাড়িয়ে দিল, আর আমার পিছু পিছু ছুটলো এবং নন স্টপ হর্ন বাজিয়ে যাচ্ছে। আর তার হর্নের শব্দে রাস্তার পাশের লোকও কানে আঙুল দিয়ে রইল। আমি খুব জোরে দৌড়াচ্ছি, আর নীলা আমার পিছু পিছু আসছে। এবার আমি একটু থামলাম, আর জোরে জোরে হাঁপাতে লাগলাম বুকে হাত দিয়ে। আর হাঁপাবই না কেন, কারণ যে জোরে দৌড়ানি দিছে। আমি থামার পর নীলাও গাড়ি স্টপ করলো। আমি খুব রেগে গেলাম নীলার উপর, আর নীলার কাছে গিয়ে বললাম, এই যে ম্যাডাম, কি সমস্যা আপনার? তখন থেকে পিপ 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 দিয়েই যাচ্ছেন, তাও আবার নন স্টপ ভাবে। আমার গাড়ি আমি পি 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 আমি বাজাইতেই পারি, তাতে তোমার কি? আচ্ছা, আপনি কি চাচ্ছেন বলুন তো? লিফট? আমি কাউকে কিছু দিতে পারবো না, সরি। আরে আমি নিব না, আমি আপনাকে লিফট দেব, আর না হলে পিপি বাজাতেই থাকবো। কিন্তু আমি কারো কাছ থেকে লিফট নিতে পারবো না। তারপর আশেপাশের কিছু লোক ডাকলাম আর ঘটনা খুলে বললাম। লোকগুলো যখনই নীলাকে দেখলো আর সবাই পালিয়ে গেল, আমি এর কিছুই বুঝতে পারলাম না। আবার হাঁটা শুরু করলাম, আর নীলা ঠিক একইভাবে তার কাজ চালিয়ে যাচ্ছে। এবার আমি আর সহ্য করতে না পেরে কানের ভিতর 2 আঙ্গুল দিয়ে আবার দিলাম দৌড়, আর দৌড়াতে দৌড়াতে বাসায় এসে পৌঁছলাম। বাসায় গিয়ে সোজা ধপ করে বিছানায় পড়ে গেলাম আর বলতে লাগলাম, বাপরে বাপ, এই মেয়ে না গন্ডি রে বাবা, কেউ এমন করে নাকি? এই কাজ আমি করলে ইপটিজিংয়ের নাম করে 1 কোটি কেস বানানো হতো, অথচ কেউ কিছু না বলে পালিয়ে গেল। রাতের খাওয়া শেষ করে আমি শুয়ে শুয়ে আজ রাস্তায় যা ঘটে গেল তা ভাবছি আনমনে। অমনি ধপাস করে একটা শব্দ হলো ঘরের ভিতর। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠে পড়লাম, আর একজনকে দেখে আউ করে চিৎকার করে দিলাম। আমার চিৎকার শুনে আপু দৌড়ে ঘরে দরজার কাছে এলো, আর একটি চিৎকার দিবে এমন সময় নীলা এসে আমার মুখ চেপে ধরলো। খবরদার চিৎকার দিবে তো তোমাকে ফাঁসিয়ে দেব, আর বলবো তুমি আমাকে জোর করে এত রাতে তোমার ঘরে নিয়ে আসছো। আমার মুখ চেপে ধরে আছে নীলা, আর আপু ঘরের বাইরে থেকে আমাকে ডাক দিচ্ছে, কিন্তু আমি কোনো কথা বলতে পারছি না। আমি তোমার মুখ থেকে হাত সরিয়ে নিচ্ছি। তোমার আপুকে বলবা ঘরে কিচ্ছু হয়নি, বলবা খারাপ স্বপ্ন দেখেছি। যদি উল্টাপাল্টা কিছু বলো তাহলে খবর আছে। নীলার এমন কথা শুনে কি করব বুঝতে পারলাম না। তারপর বললাম, আপু কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। খারাপ স্বপ্ন দেখেছিলাম তো, তাই এমন চিৎকার দিছি। আমি কথাগুলো ঘরের ভিতর থেকে বললাম। ভাই, তুই একটু দরজাটা খোল প্লিজ। আমি একটিবার তোকে দেখেই চলে যাব। আমার কেমন জানি লাগছে হৃদয়, প্লিজ খোল না বাবা দরজাটা একটু। নীলা মনে মনে ভাবলো, যদি হৃদয়ের বোন ঘরে এসে পড়ে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, আর আমি ধরা পড়ে যাব। না, যে করেই হোক সামলাতে হবে। ওই খবরদার যদি দরজা খুলছো তাহলে মজা কাকে বলে বুঝিয়ে দেব। প্লিজ আপনি আমার ঘর থেকে চলে যান, আমি ঘরের দরজা খুলে আপুর কাছে যাব। এই তুমি কি ছোট খোকা নাকি যে আপুর কাছে থাকতে হবে? যা বলছি করবি নাকি আমি কিছু করব? এইদিকে আমি ঘরের বাইরে থেকে ভাবছি, কি হলো এখনো ঘরের দরজা খুলছে না কেন? কি হয়েছে ঘরে? হৃদয়, ওই হৃদয় ভাই, দরজাটা তো খোল। আমার ভালো লাগছে না, তোকে একটু দেখবো আর চলে যাব। কার সাথে ফিস ফিস করে কথা বলছিস? আমি মনে মনে বলছি, এবার বুঝি ধরা খাই। না আপু, কই কারোর সাথে কথা বলছি না তো। আমি একাই আছি ঘরের মধ্যে, আর কেউ নাই। কেউ নাই? তাহলে তোর দরজা খুলতে কি সমস্যা? দরজা খুলবি নাকি দরজা ভেঙে ফেলবো? আমি ভাবছি, এই রে এবার আমি শেষ। আপু তো রেগে গেছে, এখন কি করি? এই মেয়ে, তোমার জন্য আজ আমার এই অবস্থা। কেন আসতে গেলে আমার ঘরে এত রাতে? বারে আসবো না কেন? আমাকে এতদিন
ধরে ঘোরাচ্ছ কেন? আমি কি করলাম আপনার সাথে? প্লিজ আপনি চলে যান, নয়তো কোথাও লুকিয়ে থাকুন। আপু যে পরিমাণ রেগে গেছে তাতে দরজা খুলতেই হবে। আমি কোথাও লুকাতে পারবো না, দরকার হলে তুমি লুকাবে। প্লিজ আপনি আমার সাথে এমন করবেন না। আপনাকে হাত জোর করে বলছি, আপনি চলে যান। না, আমি যাব না এখান থেকে। অনেকটা জেদ নিয়ে বলল নীলা। আপু আবার বলে উঠলেন, হৃদয়, কি হলো? দরজাটা খুলছিস না কেন? আপনি প্লিজ কোথাও লুকান, না হলে আমি শেষ হয়ে যাব আজ। আমি অনেক অনুরোধ করে বলছি নীলাকে। এবার নীলা আমার কথা মতো খাটের নিচে লুকিয়ে পড়ল, আর আমি গিয়ে ঘরের দরজা খুলে দিলাম। আপু ঘরের ভিতর প্রবেশ করলো। কিরে, এতক্ষণ লাগে তোর ঘরের দরজা খুলতে? কার সাথে এমন ফিস ফিস করে কথা বললি? না না না, কই কারোর সাথে না, আমি তো একা একা কথা বললাম। আর কি, তুমি দেখো কেউ নেই ঘরে। কিরে, তোর কি হয়েছে? কি তুই তো কখনো তুতলাস না, আজ এমন কি হলো যে তুতলাচ্ছিস? না আপু, আমার কিছু হয়নি, তুমি যাও তো, আমি ঘুমাবো। ভাই বোনের সব কথা আমি খাটের তলা থেকে শুনছি আর মুচকি মুচকি হাসছি। তোর ঘরে কেউ একজন আছে, আমি একটু খুঁজে দেখি। আপু কেউ নেই আমার ঘরে, বিশ্বাস করো। আমি খুঁজলে তোর কোনো সমস্যা? না মানে আমার আবার কি সমস্যা? আচ্ছা, খাটের নিচে দেখি তো কাউকে পাই কিনা। বোনের মুখে এমন কথা শুনে আমার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। আর এদিকে নীলাও মনে মনে বলছে, আজ আমিও গেলাম। আমি ভাবছি এখন যদি আপু নীলাকে দেখে ফেলে তাহলে তো আমাকে, শালা নীলাটাও আর আসার সময় পেল না, রাতের মধ্যে আসতে হলো। না না আপু, খাটের নিচে কেউ নেই তো। কেউ নেই? তাহলে আমি দেখলে কি সমস্যা তোর? না না, সমস্যা নেই তো, বলছিলাম কি তুমি যাও, আমি ঘুমাবো। কোনো ঘুমাঘুমি নেই, আজ ভাই বোন সারা রাত গল্প করব। কি? হ্যাঁ গল্প। আচ্ছা সর, আগে খুঁজে দেখি কে আসছিল তোর ঘরে। আপু আমার কোনো রকম কথা না শুনে খাটের নিচে লাইট মেরে দেখতে লাগলো, আর আমি করে একটা বড় চিৎকার দিলাম, আর আপু খাটের নিচে দেখলো। এত রাতে এমন রাক্ষসের মতো চিল্লাচ্ছিস কেন? খুশিতে চিল্লাচ্ছি, আপুর খুশিতে। হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, অনেক রাত হয়েছে, এখন লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়। আপু খাটের নিচে কেউ নেই? না, কেউ নেই, এখন ঘুমিয়ে পড়। সত্যি কেউ নেই? সত্যিই কেউ নেই। কথাটা বলেই চলে গেল আপু ঘর থেকে, আর সাথে সাথে আমি ঘরের দরজা বন্ধ করে দিলাম। আর ভাবছি কি ব্যাপার, নীলা গেল কোথায়? খাটের নিচেই তো ছিল। আমি এবার খাটের নিচে তাকিয়ে দেখলাম ঠিকই তো, নীলা নেই খাটের নিচে। তাহলে গেলটা কোথায়? আমি ভাবছি ভূত নয়তো আবার। ও আপু তুমি গেলা কেন? আমার বড্ড ভয় করছে। আমি খাটের নিচে তাকিয়ে আছি, এমন সময় নীলা আমার পিঠে টোকা দিল, আর আমি ভাবলাম ভূত, তাই আবার চিৎকার দেওয়ার আগে আমার মুখ আবার চেপে ধরে বিছানায় ধপাস করে পড়ে গেলাম। আমি আর নীলা আমার বুকের উপর পড়ে আছে, আর আমি অপলক নয়নে তাকিয়ে আছি নীলার চোখের দিকে, চোখ এক বিন্দু সরাচ্ছি না। এই যে হ্যালো, এমন করে কি দেখছো? নীলার কথা শুনে আমার ঘোর কেটে গেল, আর নীলাকে সরিয়ে দিয়ে বিছানা থেকে নেমে গেলাম। কই কিছু না তো, কি আবার দেখবো? আপনি প্লিজ আমার ঘর থেকে চলে যান, নয়তো আপু আসলে আর রক্ষা হবে না। চলে যেতে পারি একটা শর্তে। আমার অপরাধগুলো তোমাকে ক্ষমা করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দিলাম, এবার প্লিজ যান। না, এভাবে বললে হবে না, তোমাকে বলতে হবে নীলা তুমি খুব ভালো একটা মেয়ে, তোমার সমস্ত অপরাধ আমি ক্ষমা করে দিলাম। আমি ভাবছি এখন নীলার কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই, তাই বাধ্য হয়ে বললাম, নীলা তুমি খুব ভালো, খুব মিষ্টি, তোমার সব কিছু অপরাধ ক্ষমা করে দিলাম। এই তো, গুড বয়। এবার প্লিজ যান। আচ্ছা আচ্ছা, যাচ্ছি। তারপর নীলা আমার ঘর থেকে চলে গেল মুচকি মুচকি হাসতে হাসতে, আর আমি একটা হাত ছাড়লাম আর বলছি, যাক বাবা বাঁচলাম, ভাগ্য ভালো আপু দেখে নাই, যদি দেখতো না জানি কি বলতো আমাকে। এদিকে রাতে ঘুমাতে পারছি না, শুধু নীলার মুখটা চোখের সামনে ভেসে আসছে। নীলাকে ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে দরজায় ঠক ঠক কেউ শব্দ করছে, আমি খুব বিরক্ত হয়ে গেলাম, আর বিছানা থেকে উঠে দরজা খুলতে গেলাম। দরজা খোলা মাত্রই দেখতে পেলাম নীলা মুচকি মুচকি হাসছে। প্রথমে ভাবলাম চোখের সমস্যা বোধ হয়, পরক্ষণে চোখ দুটো কচলিয়ে দেখলাম না ঠিকই আছে, এটা নীলাই। নীলাকে দেখে আবার আমার অবস্থা খারাপ হয়ে গেল। ভাবছি কালকে রাতেই না চলে গেল, এখন আবার আসলো কেন? আর তাছাড়া এখন তো আপু বাসায় আছে। আমি হাঁ করে তাকিয়ে আছি নীলার দিকে। এইভাবে তাকিয়ে আছি দেখে নীলা আমাকে আস্তে করে একটা ধাক্কা দিয়ে ঘরের ভিতর প্রবেশ করলো, আর আমার জামা প্যান্টগুলো বের করলো। এই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি আবার আমার ঘরে এসে আমার জামা প্যান্টগুলো বের করছেন কোন সাহসে? রেগে কোনো লাভ নেই, আপনি এখন আমার সাথে ঘুরতে যাবেন, তাই আপনার জামা গোছাচ্ছি। আপনি এসব কি বলছেন? ঘুরতে যাব মানে? কোথায় ঘুরতে যাব? আমি কোথাও যাব না বলে দিলাম। আপনাকে কে বাসায় ঢুকতে দিয়েছে?
আরে আস্তে আস্তে, এত জোরে জোরে প্রশ্ন করলে উত্তর দেব কিভাবে? প্রথমত আমি এসব ঠিকই বলছি, আর দ্বিতীয়ত আমার সাথে ঘুরতে যাবেন, তৃতীয়ত আমার যেখানে ইচ্ছে হবে নিয়ে যাব, আর চতুর্থত হলো আপনার বোনই আমাকে বাসাতে ঢুকতে দিয়েছে। কি? আপু ঢুকতে দিয়েছে? নীলা একটা মুচকি হাসি দিয়ে বলল। হ্যাঁ। নীলার মুখে এসব কথা শুনে আমি আপুর সাথে কথা বলার জন্য তার কাছে গেলাম। আপু রান্নাঘরে সকালের নাস্তা বানাচ্ছে। আপু আপু কিরে, কি হয়েছে? সকাল সকাল এভাবে চিল্লাচ্ছিস কেন? আপু, তুমি নাকি নীলাকে বাসায় ঢুকতে দিয়েছো? হ্যাঁ আমি দিয়েছি, কিন্তু কি হয়েছে? কিছু করেছে নীলা? আগে বলো কি করে নাই। আমার ঘরে ঢুকে আমার জামা কাপড়গুলো গুছিয়ে একটা ব্যাগে ঢুকাচ্ছে আর বলছে ওনার সাথে নাকি ঘুরতে যেতে হবে। হ্যাঁ তো যাবি ঘুরতে, আর তুই তো তেমন ঘুরতেও চাস না। আপু, তুমিও এমন কথা বলছো? ধ্যাত। আমি আপুর কাছ থেকে অনেকটা বিরক্ত নিয়ে চলে গেল, আর ঘরে গিয়ে দেখলাম জামা কাপড় ব্যাগের ভিতর ঢুকানো শেষ। নীলা আমাকে দেখে বলল, এখন 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও, আর না হলে তোমার বোনকে কি বলবো তা আমার খুব ভালো করেই জানা আছে। আমার না গেলে হয় না? আচ্ছা থাক, যেতে হবে না, তোমার বোনের কাছে যাচ্ছি। এই না না না, আপুর কাছে যেতে হবে না, আমি রাজি। তাহলে এখনো এখানে কেন? কি করব? যাও রেডি হয়ে আসো। তারপর আমি আর কোনো কিছু না বলে রেডি হয়ে আসলাম। একসাথে নাস্তা করে বেরিয়ে পড়লাম আমরা। নীলা তার বাবার দামি গাড়ি নিয়ে এসেছে। নীলা নিজেই গাড়ি ড্রাইভ করছে, আর আমি তার পাশে সিটে বসে আছি। আমি চুপচাপ বসে আছি, আর নীলাও চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে। আচ্ছা তুমি কি বোবা? কেন বলুন তো? এই যে আমি গাড়ি চালাচ্ছি আর তুমি চুপ করে আছো। আমার কিছু বলার ছিল। ও না, আর বলবো না। আমরা প্রায় একরকম নিস্তব্ধতায় কাটিয়ে দিলাম পুরো পথ, আর একটা বিশাল বড় বাড়িতে এসে থামালো গাড়ি। বাড়িটা অনেক সুন্দর আর সাজানো। সাধারণত বিয়ে হলে এমন করে সাজানো হয়, আলোকসজ্জায় সজ্জিত পুরো বাড়ি। এটা তো বাড়ি, এখানে আনলেন কেন? এই বাড়িতে আমরা বিয়ে করব তাই। কি? আমি পারবো না বিয়ে করতে, প্লিজ আমাকে ছেড়ে দিন। ওই চুপ, আর একটা কথা বললে মুখে টেপ লাগিয়ে দেব। আমি যা বলবো ঠিক তাই করবে, না হলে বুঝবা। আমি আর কোনো কথা না বলে নীলার পিছু পিছু গেলাম, আর বাড়ির ভিতর ঢুকতেই আমি দেখতে পেলাম একটা মেয়ে বেরিয়ে আসলো। আর সেই মেয়ে প্রিয়াকে দেখে আমার মাথা চক্কর দিয়ে উঠল। আর ভাবছি এখন প্রিয়ার সাথে আমার বিয়ে দিবে না তো আবার। প্রিয়া দৌড়ে এসে নীলাকে জড়িয়ে ধরল। আহ, কি যে খুশি দুই বান্ধবী তা বলার মতো না। আর সেটা আমি দেখে রাগে ফুলছি। প্রিয়া আমাকে দেখিয়ে বলল, আচ্ছা নীলা, এটা সেই ক্যাপলাটা না যাকে তুই... বলাও শেষ, আবার হাসিও শুরু প্রিয়ার। এবার আমার কাঁদো কাঁদো মুখ, আর ভাবছি কি আমি ক্যাবলা? আমাকে ক্যাবলা বলে এতগুলো লোকের সাথে অপমান করলো। নীলা আমার দিকে তাকালো। নীলার আর বুঝতে বাকি রইল না যে আমার ভালো লাগছে না, তাই তার বান্ধবীকে বলল, কিরে, এখানেই দাঁড় করিয়ে রাখবি না ভেতরে ঢুকাবি? তারপর আমি আর নীলা দুইটা ঘরে প্রবেশ করলাম। আর আমি ঘরে শুয়ে শুয়ে ভাবছি, আমি কি সত্যিই ক্যাবলা? পরের দিন ঘুম থেকে উঠে দেখি বাড়িতে আত্মীয় স্বজন অনেক, আর সবাই হাসি খুশি। আমার মনে একটাই চিন্তা, আমার সাথে কারো বিয়ে দিবে না তো? অবশেষে জমকালো বিয়ের অনুষ্ঠান আরম্ভ হলো। কনে আর বরকে দেখে আমি হাঁপ ছেড়ে দিলাম। আজ নীলা শাড়ি পরেছে, হাতে চুড়ি, ঠোঁটে লিপস্টিক, হালকা মেকআপ, চোখে কাজল, সব মিলিয়ে পুরো ফাটাফাটি লাগছে নীলাকে। আর পায়ে নুপুরে পড়েছে, আর তার শব্দে আমার মনের মাঝে ঝনঝন করছে। আমি নীলাকে বারবার আর চোখে দেখছি। বিয়েবাড়িতে যখনই নীলা আমার দিকে তাকায় তখনই আমি কিছুটা ভ্যাবাচেকা খেয়ে চোখ সরিয়ে নিই, আর তা দেখে নীলা মুচকি মুচকি হাসে। আমি এমনিতে কোনো মেয়ের দিকে তাকাই না, কিন্তু আজ যে কী হয়েছে বারবার শুধু নীলার দিকে তাকাচ্ছি। নীলা ওখান থেকে সরে গেল, আর আমি এদিক ওদিক খুঁজতে লাগলাম। মনে মনে বলছি, কি ব্যাপার, নীলা গেলটা কোথায়? এখানেই তো ছিল। এখন পুরো বিয়েবাড়ি খুঁজেও পাচ্ছি না। হঠাৎ আমি বুঝতে পারলাম কেউ পিছন থেকে আমার শার্টের কলার চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছে, আর একটি ঘরের ভিতর আমাকে নিয়ে গিয়ে ওয়ালের সাথে চেপে ধরলো। আমি দেখলাম এ আর কেউ নয়, নীলা। আহ, কি চোখ! আমি নীলার চোখের দিকে তাকিয়ে ভাবছি, এত সুন্দর চোখ কারো হতে পারে? আমার উপর চোখ গরম করে তাকিয়ে আছি নীলা। কি ব্যাপার তোমার? এবার আমি কিছুটা ভ্যাবাচাকা খেলাম আর বললাম, কি কিছু না তো। আমাকে এভাবে ধরে আছেন কেন? আমাকে ছেড়ে দিন। আমার দিকে ওভাবে তাকিয়েছিলে কেন শুনি? তুমি এত সুন্দর যে না তাকিয়ে থাকতে পারিনি। পুরাই একটা ডানা কাটা পড়ি। ও হ্যালো,
কিছু বললেন? না, কই কিছু না তো। আমি কেন আপনার দিকে তাকাবো? আমি শিওর তুমি আমার দিকেই তাকাচ্ছিলে বারবার। আমার বয়ে গেছে তোমার দিকে তাকাতে। থুক্কু, আপনার দিকে তাকাতে। কথাটা বলেই আমি জিহ্বায় কামড় দিলাম। আচ্ছা শোনো, জি বলুন। আমাকে দেখতে অনেক সুন্দর লাগছে তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর লাগছে, পুরো পেতনির মতো সুন্দর। আমার মুখে এমন কথা শুনে নীলা অনেক রেগে গেল, আর তারপর আমাকে চেপে ধরে নীলার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলিয়ে নিল। 1 মিনিট পর নীলা আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। আমি একটু ঘর থেকে বের হলাম, আর বিয়েবাড়ির সব লোক আমার দিকে তাকিয়ে হাসছে। আমি এর কিছু বুঝতে পারলাম না। একটা মেয়ে বলে উঠল, দেখ দেখ, ছেলেটার মুখে লিপস্টিক লেগে আছে। সবাই একসাথে আমাকে দেখে হেসে উঠল। লজ্জায় আমার মাথা কাটা যাবার অবস্থা। একটা হাত মুখের মধ্যে রাখলাম আর উপলব্ধি করলাম মুখে কিছু একটা হয়েছে। আমি দৌড়ে আমার ঘরে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। নীলা দেখলাম আমি ঘরের ভিতর গিয়ে ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করে দিলাম, আর চোখের পানি হাতের উল্টো দিক দিয়ে মুছলাম। নীলা গিয়ে বলল, সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দাও। নীলার কথা শুনে আমি আরও জোরে জোরে কান্না করতে লাগলাম। এমন বাচ্চাদের মতো কাঁদতে নেই, লোকে খারাপ বলবে তো। বলুক খারাপ, তুমি কেন আমাকে ইয়ে দিছো? আমি একটু তোমার দিকে তাকিয়েছি বলে এমন করে ইয়ে দিবা তুমি? আমি আর তোমার দিকে তাকাবো না। আচ্ছা আমি সরি, আর এমন করব না, প্রমিস। নীলা আমার কাছে গিয়ে তার হাত দিয়ে আলতো করে আমার চোখের পানি মুছে দিল। আমি চুপ করে আছি, কিছু বলছি না দেখে নীলার মনটাও একটু খারাপ হয়ে গেল। খুব লেগেছে তাই না? হুম। তুমি কেন আমাকে পেতনি বলছো তখন? পেতনিকে পেতনি না বলবো তো কি পরি বলবো নাকি? আপনি আমার কাছ থেকে জানতে চাইছেন কেন? নীলা চলে গেল আমার কাছ থেকে, আর তার কিছুক্ষণ পর নীলার বান্ধবী প্রিয়ার আগমন। প্রিয়া এসে বলল, সরি। আবার আপনি সরি বলছেন কেন? আমার জন্য আপনাকে অনেক অপমানিত হতে হয়েছে, তাই আসলে সেদিন আমার বান্ধবী নীলা আমার কথাগুলো শুনে নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই ভুল ঠিকানায় চলে গিয়েছিল, আর তার শিকার হয়েছেন আপনি। আমি এসব কিছু মনে করিনি। আচ্ছা, আপনার বিয়ে তো তাই না? হ্যাঁ, আমারই বিয়ে। আর কার সাথে জানেন? কার? যাকে আমি ভালোবাসি তার সাথে, যাকে মনে করে আপনাকে ধরা হয়েছিল। আচ্ছা, সে তো আপনাকে মেনে নেয়নি, তাহলে এখন বিয়ে করছে কিভাবে? আমার বান্ধবী নীলা ওকে ধরে পুলিশে দেয়। প্রথমে অনেক মারপিট করে, শেষেও আমাকে বিয়ে করার জন্য রাজি হয়। আর এই সব কিছু নীলার জন্য সম্ভব হয়েছে। আমি নীলার মতো একটা বান্ধবী পেয়ে ধন্য। নীলা খুব পচা, আমাকে ইয়ে দিছে নীলা। কি ইয়ে দিছে? কই দেখি দেখি। আমি না দেখে হাত দিয়ে থাকলাম। মেঘা চলে গেল আরও কিছু কথা বলে। এখন আমার কাছে সব কিছু পরিষ্কার হলো, কারণ মেঘারই বিয়ে, অনেক ধুমধামে বিয়ে হলো। সবাই অনেক খুশি এই বিয়েতে। বিয়ের অনুষ্ঠান শেষে আমিও নীলা বাসায় চলে এলাম। আমার সাথে নীলার সবসময় ঝগড়া লেগেই থাকে। বেশ ভালো বন্ধুত্ব হয়েছে আমাদের মাঝে। ক্লাসে একই বেঞ্চে বসি আমিও নীলা। মাঝে মাঝে যখন আমি ক্লাসে দাঁড়িয়ে থাকি, তখন নীলা আমার শরীরে চিমটি কাটে, আর তখন আউ করে চিৎকার করে উঠি। একদিন বাসায় এসে দেখি আমার গিটার নেই। আপু, ও আপু, কই তুমি? কি হয়েছে? আমার গিটার তো এখানে ছিল, পাচ্ছি না কেন? তোর গিটার কোথায় ছিল তা তুই ভালো জানিস, আর আমি তোর গিটার নিয়ে কি করব বল? আপু, সত্যি তুমি জানো না গিটার কোথায়? আরে না, সত্যি আমি জানি না গিটার কোথায়। বোনের কথা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল গিটারের জন্য, কারণ মাঝে মাঝে এই গিটারই মন ভালো করে দেয়। আমি ভাবছি এই কাজ একমাত্র নীলার দ্বারে সম্ভব, আর এই কাজ নীলাই করেছে। তাই আর এক মুহূর্ত দেরি না করে নীলার বাসায় চলে গেলাম। এখন নীলার বাসার সবার সাথে ভালো একটা রিলেশন গড়ে উঠেছে। আমি নীলার ঘরে ঢুকে দেখি নীলা মাথার চুল আঁচড়াচ্ছে, আর তা দেখে আমি পিছন থেকে চুলের মুঠিটা ধরে ফেললাম। নীলা চিৎকার করছে, কিন্তু আমি ছাড়ছি না। হৃদয় আমার লাগছে, চুল ছাড়ো। আগে বলো আমার গিটার কোথায়? তোমার গিটার কোথায় আমি কিভাবে জানবো? আমার চুল ছাড়ো বলছি, লাগছে আমার। তুমি গিটার না দিলে আমি কখনোই চুল ছাড়বো না। নীলার চুল টেনে ধরার কারণে অনেক লাগছে নীলার। আমি কিছুতেই ছাড়ছি না চুল। নীলা একটা ধাক্কা মেরে আমাকে ফেলে দিল, আর আমি বিছানায় পড়ে গেলাম। নীলা বলল, ফাজলামির একটা সীমা আছে। তোমার গিটার আমি নেই নাই, আর একবার যদি গিটারের কথা বলো তাহলে মোটেও ভালো হবে না, কিন্তু বলে দিলাম। মহারানীর রাগ উঠল দেখছি, চোর কোথাকার। চুপ, একদম চুপ, বেয়াদ্দপ ছেলে। আমি রাখবো কি রাখবো না সেটা আমার ব্যাপার, এখানে তোর কথা বলার কি আছে? নীলা, এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর একটা কথা, আমার সামনে তুমি আর কখনো আসবে না। তোমার পেঁচা মার্কা মুখ আমি আর দেখতে চাই না।
তোমাকে আমি অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি অনেক নীচ, অনেক বাজে, আর কখনো তোমার মুখ আমাকে দেখাবে না। নীলা আমাকে এভাবে আরও অনেক কথা শোনালো, আর এসব শুনে আমি প্রায় কেঁদেই দিচ্ছিলাম। আমি ভাবছি নীলা কি বলে এসব, আমি তো কখনো খারাপ কিছু করিনি, কোনো খারাপ ব্যবহারও করিনি, তাহলে আমাকে এসব বলছে কেন? আমি নীলাকে বললাম, নীলা অনেক হলো, আর মজা নিও না তো, চলো আজ ঘুরতে যাব। জাস্ট শাট আপ। তোর মতো একটা ছেলের সাথে ঘুরতে যাব আমি? ইম্পসিবল। তুই অন্য কোনো মেয়ের সাথে ঘুরতে যা। নীলার কথা শুনে আমি পুরোই স্তব্ধ, কারণ এমন ব্যবহার এর আগে কখনো করেনি নীলা। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। কি হলো, এখনো এইখানে আছো কেন? বেরিয়ে যাবে ঘর থেকে, না ভাইয়াকে ডাকবো? এবার আর সহ্য করতে না পেরে আমি চলে গেলাম নীলার বাসা থেকে, আর নানান রকম ভাবতে থাকলাম, কারণ আজ যেটা হলো সেটা কখনো আশা করিনি। আর এদিকে নীলা বিছানায় শুয়ে কান্না করতে লাগলো, কারণ নীলা যে আমাকে ভালোবেসে ফেলেছে আর আজকের ব্যবহার করেছে, এই কারণে তা হলো আমি একটা গিটার কিনে আর বাজানো শিখে একদিন কলেজ ক্যাম্পাসে একটা মেয়েকে নিজের হাতে গিটার বাজানো শিখিয়েছি। আর সেই দৃশ্য নীলা খুব ভালো করে লক্ষ্য করে, আর পরে গিটারটা নিয়ে ভেঙে ফেলে। তারপর কি হলো তা তো জানেন সবাই। বাসায় এসে আমিও কান্না করলাম, আর ভাবছি এতদিন যার সাথে এত ভালো বন্ধুত্ব গড়ে উঠেছিল, আর সে কিনা আজ এভাবে সব কিছু শেষ করে দিল। 1 মাস পর আমারও নীলার মধ্যে কোনো যোগাযোগ নেই, ফেসবুকেও আমাকে ব্লক করেছে নীলা এই একটু সামান্য ভুলের জন্য। এদিকে নীলা প্রতিদিনই অপেক্ষা করে, এই বুঝি আমি আসবো, আমাকে ভালোবাসার কথা বলবে। আমিও নীলাকে খুব মিস করে নীলার সাথে কাটানো সময়গুলো। যখন মন খারাপ থাকতো তখন নীলা আমার গিটারটা বাজিয়ে গান শোনাতো, আর সেই গান এখন কেউ শোনায় না। আমি ইচ্ছে করেই নীলার সাথে কোনো প্রকার যোগাযোগ করিনি, কারণ নীলা বাধা করেছে, তাই আর আমি নীলাকে ভালোবাসি, তাই তার কথা ফেলবো কিভাবে। আর কিছুদিন পর ঘরের মধ্যে আমার চোখ বেয়ে টপ টপ করে অশ্রুকণা ঝরে পড়ছে। আমার এমন অবস্থা দেখে বোন এসে বলে, ভাই কি হয়েছে তোর, এভাবে কাঁদছিস কেন? আপু আরে কি হয়েছে বলবি তো নাকি? আপু নীলাকে আমি ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না আপু। আমার মুখে আজ এই প্রথম আপু শুনলো আমি কোনো মেয়েকে ভালোবাসি, আর সেই মেয়েটা নীলা। একটু মুচকি হাসি দিয়ে বলল, আরে পাগল ছেলে, ভালোবাসিস তো ভালো কথা, কিন্তু আমাকে এই কথা না বলে সেই মেয়েটাকে বললেই তো হয়। আপু ও আমাকে ওর কাছে যেতে বারণ করেছে, আর আরে কি বল? আর নীলার বিয়ে আজকেই। ওই চুপ, কাঁদবি না একদম, ছোট বাচ্চাদের মতো কাঁদে। আপু আমি তোমার কাছে নীলাকে চাচ্ছি, ওকে এনে দাও আপু। ওকে আজ 2 মাস থেকে দেখিনি, আর ফোনে ওর কিছু ছবি ছিল, ও সেগুলো ডিলিট করেছে। উফ, কান্নাটা থামাবি তুই? কেমন ছেলে তুই, ভালোবাসার কথা বলতে পারিস না, আর আমাকে বলা হচ্ছে আপুকে এনে দাও না। হ্যাঁ, মামার বাড়ির আবদার। নীলার বিয়ে যার সাথে হচ্ছে সেই ছেলেটাকে কোথায় থাকে আর কি করে? জানি না, আমি কিছু জানি না। আপু ভাবছে যে করে হোক বিয়ে আটকাতে হবে, তাই আর দেরি না করে সোজা নীলার বাসায় গেল আপু। গিয়ে দেখলো নীলা লাল বেনারসি পরে বসে আছে, অনেক লোকজন এসেছে বিয়েতে। নীলা আপুকে দেখে একটু অবাক হলো। আপু আর দেরি না করে বিয়ে বাড়িতে থাকা সকল লোকের সামনে নীলাকে বলল, নীলা তুমি জানো আমার ভাইটা আজ অব্দি কিচ্ছু চায়নি, কিন্তু আজ চেয়েছে, আর সেটা কি জানো? সেটা হলো তুমি। আমার ভাইটা তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমার কথা পালন করেছে, তোমার সাথে দেখাও করেনি, প্রতি রাত কেঁদেছে তোমার জন্য। নীলা নিজে কানে এসব শুনে বিশ্বাস করতে পারছে না। নীলার চোখ থেকে পানি পড়ছে, কিছু বলার ভাষা নেই। তারপর লক্ষ্য করলো আমি চলে এসেছি। নীলার সামনে দাঁড়িয়ে আছি, কেউ কিছু কথা বলছে না। যার সাথে নীলার বিয়ে হওয়ার কথা ছিল সেও অবাক কথা শুনে। নীলা দৌড়ে গিয়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়লো আর কাঁদতে লাগলো। আমাকে ভালোবাসো আগে বলনি কেন? ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, তাই তুমিই বলবে। গাধা, মেয়েরা ভালোবাসার কথা বলে না, ছেলেদেরই বলতে হয়। তারপর কিছু বাংলা সিনেমার মতো আমার আর নীলার বিয়ে হলো। সবাই অনেক খুশি, আর সব থেকে বেশি খুশি নীলা, কারণ সে তার ভালোবাসার মানুষটিকে পেয়েছে। বাসরাতে বসে আছে নীলা। আমি যাওয়া মাত্রই, খবরদার আমার কাছে আসবে না। কেন? তুমি আমাকে অনেক কষ্ট দিছো তাই, আর আমার কাছে আসতে গেলে 1000 বার কান ধরে উদ্বাস করতে হবে। এই নীলা আমি পারবো না, প্লিজ ক্ষমা করে দাও। কোনো ক্ষমা নেই, কথা বাড়ালে 2000 বার করতে হবে। কিন্তু না না, কোনো কিন্তু হবে না, যা বলছি তাই করতে হবে। কিছু উপায় খুঁজে না পেয়ে কান ধরে উঠবস করতে লাগলাম, আর নীলা গুনতেছে 100 পার হওয়ার পর মাথা ঘুরে ধপ করে পড়ে গেলাম আমি নীলার কোলে, আর নীলা আমাকে বিছানায় শুয়ে দেয়। নীলা ভাবতে পারিনি আমি এভাবে পড়ে যাব।
অনেক ডাকাডাকি করছি, কিন্তু হৃদয় চোখ খুলছে না। সে উঠছে না দেখে আমি শেষ অবধি কেঁদেই দিলাম আর বললাম, এই উঠছো না কেন? প্লিজ ওঠো, আর কখনো বলবো না কান ধরতে। সে নিশ্চুপ। এবার আমি দৌড়ে গ্লাসে করে পানি এনে তার মুখে ছিটিয়ে দিলাম, কিন্তু তারপরও জ্ঞান ফিরল না। আমি এসব দেখে কি করব বুঝতে পারছি না। বেশ কিছুদিন পর হৃদয় চোখ খুলল, আর আমি তা দেখে অনেক খুশি, কিন্তু চোখে পানি ছলছল করছে। নীলা, তুমি কাঁদছো কেন? প্লিজ আমাকে মাফ করে দিও বাবু, আমি আর এমন করব না কখনো। আরে তোমার আবার কি করলে? আমি তোমাকে আজকের মতো একটা রাতে অমন কান ধরাইছি তাই, আর তুমি কান ধরে উদ্বোস করার সময় জ্ঞান হারিয়েছিলে। আরে আমি তো এমনি জ্ঞান হারানোর অভিনয় করেছিলাম। আমি জানতাম না তুমি এমনভাবে কাঁদবে। আমায় খুব ভালোবাসো তাই না? মানে কি? তার মানে তুমি এতক্ষণ ধরে আমার সাথে অভিনয় করলা? আমি তোমায় কচু ভালোবাসি, কচু কচু কচু, 1 কচু 2 কচু 3 কচু। ও আচ্ছা তাই, তাহলে থাকো, আমি গেলাম। তোমারে আজকে মেরেই ফেলবো শয়তান। আমার সাথে ফাজলামি করো বাসর রাতে, তাই না? কথাটা বলেই নীলা কিল ঘুষি মারতে থাকলো আমার গায়ে নন স্টপলি। আর আমি কিছু উপায় না পেয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম নীলাকে। আমাকে ছেড়ে দাও। কেন? তোমাকে আরো কিল খুশি মারবো তাই। আমি তো ছাড়ছি না তোমায়। ছেড়ে দিবা নাকি আপুকে চিৎকার করে ডাকবো? আচ্ছা ডাকো দেখি, গলায় কত জোর তোমার। নীলা ডাকতে যাবে এমন সময় আমি নীলাকে ইয়ে দেই, আর নীলা আমাকে না বেড়ে জড়িয়ে ধরে তলিয়ে যায় ভালোবাসার অতল সাগরে। চলতে থাকুক আমাদের ভালোবাসা। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।